নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজ আমি বলতে চলেছি যে নতুন সরকার শপথ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তার আজ 13-14 দিন প্রায় হলো। তো এই 13 দিনে নতুন সরকার আমার দৃষ্টিতে যদি একটি মার্কস হিসাবে বলতে হয় যে সাকসেস রেট বা কত মার্কস পেল, দর্শক আমি বলতে পারি আউট অফ 100 95। আউট অফ 100 95। কেন? এই সরকার পুরো অ্যাকশন মোডে মেন যে জিনিসগুলো যেগুলো ডিস্টার্বিং ছিল প্রশাসন পরিচালনার ক্ষেত্রে, সেগুলোকে আগে সেই ডিস্টার্বিং এলিমেন্টসগুলোকে, সেই সমস্ত জটিলতাগুলোকে সর্বাগ্রে নিরসন করা দরকার ছিল। এই সরকার কিন্তু সেটাই করছে। এই সরকারের যে সংশোধনী, প্রশাসনিক সংস্কার এবং জাতীয় নিরাপত্তাজনিত সংস্কার এবং সামাজিক সুরক্ষা প্রকল্প বা সামাজিক উন্নয়নমূলক প্রকল্প, সেগুলো সংক্রান্ত যে পদক্ষেপ আজকে নিয়েছে সেগুলো আমি এক এক করে আসছি। সবচেয়ে প্রথম দর্শক যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বলি বর্ডার সিকিউরিটি, যেটা বর্ডারের যে নিরাপত্তা, সে বর্ডারের বাংলাদেশ বর্ডার্স, সে বাংলাদেশ বর্ডারে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওপার থেকে আসা রোহিঙ্গা বা অবৈধ মুসলমান তাদেরকে দিয়ে ভোট লুটপাট কার্য পরিচালনা এবং তাদেরকে ভোটার হিসেবে বানিয়ে যে ভোট রাজনীতির করতে গিয়ে দেশের যে স্বার্থ সুরক্ষাকে বিঘ্নিত করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে, সেটা সর্বজনবিদিত। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে অন্তত 15 থেকে 16 বার রাজ্যকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা সতর্ক হয়নি। উল্টে বিভিন্ন জনসভা মিটিং মিছিলে তাদের নেতাদেরকে, তৃণমূলের নেতাদেরকে বলতে শোনা গেছে যে বর্ডার কারা দেখে। আরে বাবা, বর্ডার কারা দেখে? বর্ডার তো বর্ডার ফোর্স আছে, কিন্তু বর্ডার ফোর্স থাকলেও সেখানে যদি অরক্ষিত সীমান্ত থাকে, সহজেই যে বিভিন্ন ইছামতি নদী, আরও সব অন্যান্য ছোটোখাটো যে নদী আছে, সেই নদীগুলোর হয়তো সামান্য সরু, হয়তো 8 ফুট 10 ফুট করে সরু জলীয় অংশ, বাকি তোমার বুঝা, সেখানেতে সহজেই পেরিয়ে আসা যায় বা জলে সাঁতার দিয়ে পেরিয়ে এসে নিজের কোনোভাবে এদিক সেদিক করে ঢুকে যায়। যাই হোক দর্শক, সেইটা ছিল 4000 কিলোমিটার টোটাল ইন্ডিয়ায়, যে বাংলাদেশের সঙ্গে বর্ডার হিসাবে অন্যান্য রাজ্য মিলিয়ে 4000 কিলোমিটার ছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 2200 কিলোমিটার, তার মধ্যে 1600 কিলোমিটার আগে থেকেই ফেন্সিং ছিল, 600 কিলোমিটার বাকি ছিল। সেই 600 কিলোমিটারের মধ্যে মমতা সরকার ইচ্ছা করলে 555 কিলোমিটার জায়গা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হ্যান্ড ওভার করে দিতে পারত। তার কোনো আইনত জটিলতা বা কোনো সমস্যা ছিল না। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ভোট রাজনীতির জন্য বন্ধ করেনি। সেটা অর্থাৎ বর্ডার সিকিউরিটিকে বা বর্ডার ফোর্সকে তারা এই জমিটা তুলে দেয়নি। শুভেন্দু অধিকারী এসেই কিন্তু এটা হস্তান্তর করেছে, যার ফলে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আর ভারতে এসে ভারতের জল জমি জঙ্গলের উপরে বা প্রপার্টির উপরে যাতে ভাগ বসাতে না পারে। দেখুন, উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করতে গেলে এগুলো তো, এই রাস্তাগুলো তো মাস বিস্ফোরণের এই রাস্তাগুলোতে, রাস্তাগুলো তোকে তো আমাকে বন্ধ করতে, সেটা শুভেন্দু অধিকারী
করেছেন। এরপর আসি, এই সমস্ত চাকরি চুরি দুর্নীতির দায়ে যে সমস্ত বেকার যুবক যুবতী ছেলেদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছিল, তাদের জন্য শুভেন্দু অধিকারী শপথ নিয়েই 5 বছরের বয়সের ছাড় বাড়িয়ে দিয়েছে। এটা একটা যুগান্তকারী এবং ভালো করে। 3 নম্বর, এই যে নির্বাচনী প্রতিশ্রুতি মতো এবং মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যেটা মমতা সরকার আমলে 1,500 টাকা করে পেতেন অ্যাজ লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে, সেটা নির্বাচনী প্রতিশ্রুতিতে বলা হয়েছিল 3,000 টাকা করে দেওয়া হবে। সেই টাকা অলরেডি জুন মাস থেকে ঢুকে যাবে, তার প্রসেসিং শুরু হয়ে গেছে। তাহলে কোথা দিয়ে কোথা রেখেছে শুভেন্দু সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। আচ্ছা, এরপরে আছে যুবসাথী। যুবসাথী কি জটিলতা আছে? কারণ যুবসাথীতে যারা দরখাস্ত করেছিল, সেই যুবসাথী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই অধিকাংশ প্রকল্পের টাকা দিতে পারতেন না। তিনি শুধুমাত্র ভোট বৈতরণী পার করার জন্য রাজ্য কমায় চলে গেছিল 8 লক্ষ কোটি টাকা ঋণ করে। যাই হোক, কিন্তু দেখা গেল প্রথম যারা অনলাইনে দরখাস্ত করেছিল যুবসাথী মমতার আমলে, তারা মোটামুটি পেয়েছে, কিন্তু যারা অফলাইনে দরখাস্ত করেছিল তারা প্রায় 90%-এর উপরে তারা কেউ টাকা পায়নি। আর এমনকি আমার মেয়েও করেছিল, আমার মেয়েও টাকা পায়নি অফলাইনে করার জন্য। সেই ফর্ম ফেলে দিয়ে কোথাও নষ্ট করে দিয়েছে মমতার নেতৃত্বাধীন বা পঞ্চায়েত। যাই হোক, সেটা এখনও জটিলতা আছে, তাই ওইটা একটু দেরি হবে। যাই হোক, ওটা চালু হবে বলেছে। তৃতীয়ত আসছে মহিলাদের বাসে যাতায়াত ফ্রি, প্রতিশ্রুতি মতো পূরণ 1 জুন থেকেই হবে। যদিও এখনও পর্যন্ত একটা কার্ড দেওয়ার কথা আছে, সেই কার্ড পিঙ্ক কার্ড একটা দেওয়া হবে, সচিত্র ছবি সহ পরিচয়পত্র। যতদিন না হচ্ছে যে কোনো মহিলা তাদের যে কোনো প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি নিয়ে তারা বাসে বিনা ভাড়ায় 0 মূল্যের টিকিটে যাতায়াত করতে পারবেন। আয়ুষ্মান ভারত চালু হয়ে যাবে 1 জুন থেকে, কি চালু হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, পরিকাঠামো প্রশাসন, এতদিন পর্যন্ত যে সমস্ত শূন্য পাওয়া বিডিও বা বিভিন্ন অফিস আদালতে যে সমস্ত দুর্নীতির মাধ্যমে যুক্ত যে বিভিন্ন কর্মচারী এবং অফিসাররা বা বিভিন্ন থানায় ওসি, ইন্সপেক্টর ইত্যাদি পদে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অ্যালিগেশন আছে, তাদেরকে সব কোনো ক্ষেত্রে সাসপেনশন এবং কোনো ক্ষেত্রে ট্রান্সফার করে একটা প্রশাসনিক সংস্কারমূলক বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এটা কোনো যে বিরোধী রাজনৈতিক দলের জন্যে যে পানিশমেন্ট ট্রান্সফার সেরকম ব্যাপারটা নয়, এটা দুর্নীতিমূলক পানিশমেন্ট। এটার ব্যাপারে দেখছেন দর্শক, কোনো যারা এখন তৃণমূল করে বা অন্য দলে, তারা কিন্তু এটার বিরুদ্ধে কোনো বিরোধিতা করেনি, কারণ এটা জেনুইন যে অনেক দুর্নীতিগ্রস্ত কর্মচারী বা অফিসার ঢুকেছিল। বন্দে মাতরম গান বাধ্যতামূলক করেছে সব জায়গায়, সমস্ত বিদ্যালয়ে। দর্শক, ওই যে বাংলার জল বাংলার মাটি, যদিও এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু বাংলা শব্দ, এই যে বাংলা নামক প্রাদেশিকতাকে উস্কে দেওয়া, এই যে আজকে তৃণমূলের যে কোনো জায়গায় রাজনৈতিক সভা মিটিংয়ে স্লোগান জয় বাংলা, তারই প্রতিধ্বনি যেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এটাকে খানিকটা উস্কে দিচ্ছে। যার জন্যে ভারত আমাদের দেশ, আমরা অখণ্ড ভারত থাকতে চাই, তবেই আমাদের ভারতবর্ষ সার্বভৌম শক্তিশালী হবে। খণ্ড খণ্ড ভাগ হয়ে সেটা কারোর জন্যে ভালো নয়। সুতরাং সেই বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা বন্দে মাতরম, ওইটাকে জাতীয় গান হিসেবে বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলক করা হয়েছে। সাধুবাদ জানায় এটাকে, এবং শুধু তাই নয়, মাদ্রাসাগুলিতেও বাধ্যতামূলক করে। দর্শক, এখানে বলি যে অনেক মাদ্রাসা, আমি নিজে ব্যক্তিগতভাবে যখন রহরা পিজিবিটি কলেজে পড়ি, একজন আমাদের সহপাঠী, মুসলিম সহপাঠী, এমনি পড়াশোনা বা ব্যবহারজনিত ভালো, ঠিক আছে, কিন্তু সে কখনোই আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গাইত না। আমাদের শারীর শিক্ষার শিক্ষক
ছিলেন বীরেশবাবু, তার লক্ষ্য করলে তিনি তাকে বই দেন এবং বলেন মুখস্থ করে। তা সত্ত্বেও তাকে দিয়ে বীরেশবাবু গাওয়াতে পারেননি। সুতরাং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে পদক্ষেপ নিয়েছেন এটাকে আমি সুস্বাগতম জানাই। অভয়ার ফাইল খোলা, দর্শক যেভাবে অভয়াকে সরকারি মদতে দুর্নীতি আড়াল করার জন্য তাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হলো, এবং শুধু তাই নয়, তার সেই তথ্য প্রমাণ মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যেভাবে লোপাট করা হলো। 9 তারিখে ঘটনা ঘটার পরে 14 তারিখ বেলগাছিয়া থেকে গুন্ডালিজে যেভাবে অকুস্থলকে ভাঙচুর করা হলো, পুলিশের প্রহরায় গুন্ডাদিকে ভাঙার সুযোগ করে দেওয়া হলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, সেটা অভয়ার ফাইল নতুন করে খুলছে। এটা আমাদের যথেষ্ট ভালো জিনিস, ভালো পদক্ষেপ। দেখা যাক কি হয়, যদিও তথ্য প্রমাণ প্রায় লোপাট হয়ে গেছে অনেকটাই, জানি না কি হবে। আচ্ছা, তারপর হচ্ছে টোল বন্ধ হয়েছে, নিঃসন্দেহে খুব ভালো পদক্ষেপ। যত তথ্য তৃণমূলী তোলাবাইদের দ্বারা আদায় করা বাঁশ দিয়ে ঘেরা বিভিন্ন জায়গায় মদ মাংস ফিস্টি খাওয়ার জন্য টোল বন্ধ, সেটা বন্ধ হয়েছে। অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতাম বিভিন্ন বড় বড় আইএস আইপিএস অফিসার থেকে, এই সুরজিৎ এদিকে এসো, এই মনোজ এদিকে এসো, এই মনোজ তুমি এটা দেখে নাও, কাউকে আবার তুইও বলতেন, তুই এটা জানিস না। সুতরাং এই যে তুমি সম্বোধন, এটা মাননীয় শুভেন্দু অধিকারী এটা একদম স্ট্রিক্টলি বলেছেন। প্রশাসনের মতো কাজ করবে, প্রশাসনের যারা আমলা অফিসার তারা যথেষ্ট সম্মান পাবেন, কিন্তু তারা নিরপেক্ষভাবে রাজনীতি মুক্তভাবে কাজ করুন। আপনাদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া হচ্ছে, কিন্তু কেউ দুর্নীতিতে জড়াবেন না। যত নিরপেক্ষভাবে যে কোনো দুর্নীতির তদন্ত করুন এবং পানিশমেন্টের ব্যবস্থা করুন। কিন্তু দর্শক, এত সব পরেও আমার দু একটি কথা, এই সমস্ত প্রকল্প যে চলছে, এই সমস্ত প্রকল্পের ভিত্তিতে আমার দু একটি কথা এখানে বলা প্রয়োজন বলে আমি মনে করছি। মানলাম প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার বা আরও সমস্ত যে প্রকল্প আছে সেগুলো চালু হচ্ছে, ঠিক আছে। কিন্তু দর্শক, সরকারি কোষাগার আবার যেটা প্রতিশ্রুতি ছিল, যদিও সেটা এখন লাগু হয়নি, কিন্তু সরকারকে সময় দিতে হবে। আমরাও সেই সময় দেওয়ার পক্ষপাতে, এখনও 45 দিন হয়নি, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলে গিয়েছিলেন বা বিজেপিও নির্বাচনী জনসভা এবং ইস্তাহারে বলেছিল যে ক্ষমতায় আসার পর 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন লাগু হবে এবং বকেয়া ডিএ যা কিছু আছে সেগুলোকে মিটিয়ে ফেলা হবে। আশা করব আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু দর্শক বুঝতেই পারছেন, এখনই সব জিনিস, সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প এবং আমাদের দাবিতে আমাদেরটা পরে দিলেও হবে, কারণ আমরা তো একটা চাকরি করি, আমাদের সেভাবে একটা সোর্স অফ ইনকাম আছে। তাদের আশু ভিত্তিতে যে বিভিন্ন ভাণ্ডার যেগুলো প্রান্তিক মানুষদের জন্য সেগুলো চালু করেছে, নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য সদর্থক পদক্ষেপ। আমাদেরটা নিয়েও সহানুভূতিশীল আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অবশ্যই দেখবেন, সেটা আমার অন্তত স্থির বিশ্বাস আছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে ওনার আচার আচরণ বা মেন্টালিটি সম্পর্কে আমার যেটুকু ধারণা, নিঃসন্দেহে উনি এটার ব্যাপারে আমাদের ভাববেন, সময় দিতে হবে। 8 লক্ষ কোটি টাকা ঋণ করে চলে গেছে আগের সরকার, বুঝতে তো হবে। তবে এই প্রসঙ্গেই আমি দর্শক একটা কথা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই, আমার প্রস্তাব বা মতামত আকারে। এই যে বিভিন্ন ভাণ্ডার দেওয়া হচ্ছে বা সহায়তামূলক প্রকল্পগুলো চালু হচ্ছে, এখানে দর্শক সরকারকে একটা জিনিস রেস্ট্রিক্ট করা দরকার, সেটা হচ্ছে যে এই যে ওই জন্ম নিয়ন্ত্রণ। কেন বলছি, এই যে বিভিন্ন অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি যে সমস্ত প্রকল্প, যুব শক্তি, এগুলো পাওয়ার জন্যে কাউকে ছোট করতে চায় না, কিন্তু অনেক মানুষের মধ্যে, বিশেষ করে প্রান্তিক মানুষের মধ্যে আমরা যতদূর জানি, এই যে আমাদের জনসংখ্যা নিয়ে যখন আমরা
বিভিন্ন এডুকেশন সাবজেক্টে পড়েছি, তখন এটাও একটা কারণ হিসেবে পড়েছি যে তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণটা এই কারণে উপেক্ষিত হয়, তারা ভাবে যে তাদের বেশি মানুষ থাকলে বেশি রোজগার হবে। সেরকম এইভাবে ভাতা যদি বেশি মানে ভাতার উপর নির্ভরশীল হলে তখন এদের মধ্যে মানে বেশি সংখ্যক লোক যাতে ভাতা পায়, জন্ম নিয়ন্ত্রণে এমনিতেই প্রান্তিক মানুষদের মধ্যে একটু শিথিলতা বা শৈথিল্য আছে, সেখানে সরকারকে কিন্তু এই দিকটাতে একটু নজর দেওয়া দরকার। এবং আমার মনে হয় যে কোনো নাগরিকের ক্ষেত্রে এই সমস্ত যে কল্যাণমূলক ভাতাগুলো, সেগুলো একটা লিমিট বেঁধে দেওয়া দরকার, যে ম্যাক্সিমাম 2 কি 3টে সন্তান অবধি তারা এই সমস্ত সরকারি প্রকল্প বা ভাতার সুবিধা, সহায়তামূলক প্রকল্পের সুবিধা পাবেন। তার বেশি হলে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তামূলক প্রকল্প বা ভাতার সুবিধা পাবেন না। এটা কিন্তু সরকারের রেস্ট্রিকশন করা দরকার। নাহলে কিন্তু সরকারি যে অর্থ কোষাগার ভাণ্ডারে ভারসাম্য, আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা কিন্তু কঠিন হয়ে পড়বে বলে আমার মনে হয়। যাই হোক দর্শক, আপনারা বলবেন এ বিষয়ে আপনাদের মতামত। আজ এই পর্যন্ত।